গভীর ঘুমিয়েছিল রাতে। জয়িতা যখন দেখল অরুণিকারই আগে ঘুম ভেঙেছে, সে রুদ্বাকে ঘুম থেকে উঠিয়ে শেষ কাজটি করে ফেলতে বলল। রুদ্র দ্রুত রুম থেকে বেরিয়ে তুর্যের রুমের সামনে এসে দাঁড়ালো। বার কয়েক রুমের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো তুর্য। রুদ্বাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? তুর্য, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, আমি আপনার ফোন থেকে একটা কল করতে পারবো? তুর্য রাগী স্বরে বলল, তুমি এর জন্য আমাকে ডেকেছো? আজব তো, তোমার আশেপাশে সবার ফোন বন্ধ নাকি? আসলে বাবা মাকে ফোনে পাচ্ছি না, বাসার একটা নাম্বার আছে, ওই নম্বর আমার মনে নেই। আপনাকে আমি কল দিয়েছিলাম, সেই নম্বর থেকে যদি প্রিভিয়াস কল চেক করি নিশ্চয়ই ওই নাম্বারটা পাবো। তুর্য রুদ্বাকে ফোন দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রুদ্বা দ্রুত আহনাবের নম্বর খুঁজে সেই মেসেজটি পাঠালো, যেটি অরুণিকা দেখেছিল। এরপর তুর্যের দিক থেকে মেসেজটি ডিলিট করে দিল। তুর্যকে ফোন ফেরত দিয়ে চুপচাপ জয়িতাকে এসে জানালো সব। জয়িতা তাকে রুমে গিয়ে আরাম করতে বলল, কিন্তু এখন মেয়েটা যে রুদ্বাকে বিরাট ঝামেলায় ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছে, এটা বুঝতে পেরে আফসোস করছে সে। এদিকে ইভান আহনাবের রুমে এসে দরজা আটকে দিল। আহনাব মেঝেতে বসে আছে, কেমন এলোমেলো লাগছে তাকে। ইভান আহনাবের মুখোমুখি বসে বলল, সমস্যা কি সেটা বলবি? আহনাব ক্ষীণ কণ্ঠে বলল। আমার ফোন কোথায়? ইভান ফোনটা এগিয়ে দিল। আহনাব ফোন ঘেটে তুর্যের মেসেজটি বের করে ইভানকে দেখালো। ইভান স্তব্ধ হয়ে মেসেজটির দিকে তাকিয়ে রইল। আহনাব হতাশ কণ্ঠে বলল, ও যদি এটা মস্করা করে থাকে তাহলে ওকে বলে দিস এই মস্করা আমার জীবনটা শেষ করে দিয়েছে। এটা তুর্য কেন পাঠাবে? ওর সাইডটাও তো শুনতে হবে নাকি? আহনাব বুকে হাত রেখে বলল, ওরও আমার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে ইভান। আজ আমি কোনো অপরাধ না করে অপরাধী হয়েছি। ক্যামেরা কিন্তু ঠিকই ছিল আমাদের রুমে। তুই যদি মস্করা করেও এই ভিডিও করে থাকে, আমি ভুলে যাব ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তোর মনে হয় ও এমন করবে? তুই থাক রুমে, সবার সামনে কাহিনী একটা করে ফেলেছিস তো। এখন সবাই আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তুর্যকে হাসপাতালে নিয়ে গিয়েছে ইমান, আমি ওখানে যাচ্ছি। ওকে এসব জিজ্ঞেস করার দরকার। আমি এক সাইড শুনে কোনো কথা বলবো না। তোরা দুজনই আমার ফ্রেন্ড, অ্যান্ড আমি তোদের দুজনকেই চিনি। তুর্য কখনোই এমন করবে না। আহনাব চেঁচিয়ে বলল, তাহলে মেসেজটা কি জিনে পাঠিয়েছে? আমি ওর সাথে কথা বলি আগে। রুম বন্ধ করে বসে আছে অরুণিকা। নাস্তার টেবিল আজ ফাঁকা। রুদ্বার গলা দিয়ে খাবার নামছে না, নিজেকে নিজেই বকছে সে। কাজটা করার আগে ভাবা উচিত ছিল তার। এদিকে অরুণিকা রুম থেকে বেরোতেই ইমানের মুখোমুখি হলো। অরুণিকার চোখ মুখ ফুলে আছে। সে রুম বন্ধ করে উন্মাদের মতো কেঁদেছিল এতক্ষণ। ইমান অরুণিকার দিকে হাত বাড়িয়ে দিতেই ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করল সে। ইমান হাত গুটিয়ে নিয়ে বলল, কি হয়েছে তোমার? মন খারাপ? অরুণিকা কিছু বলতে যাবে, আহনাফ রুম থেকে বেরোলো। অরুণিকা আর ইমানকে একসাথে দেখে সে এগিয়ে এসে অরুণিকাকে উদ্দেশ্য করে বলল, আমার তোর সাথে কথা আছে, একটু এদিকে আয়। অরুণিকা তাচ্ছিল্যের সুরে বলল, তোমার মতো থার্ড ক্লাস মানুষের সাথে আমার কথা বলার কোনো রুচিই নেই। আহনাফ রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো। ইমান দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে। আহনাফ অরুণিকার হাত ধরে তাকে টেনে নিয়ে যাবে, ইমান তাকে থামিয়ে দিয়ে বলল, স্যার, আপনি ওকে এভাবে জোর করতে পারেন না। ও আমার ওয়াইফ, তুমি আমাদের মাঝখানে কথা বলার কে? অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে নিয়ে ইমানের হাত ধরে বলল, আমি ইমানকে পছন্দ করি, ওকে কথা বলার অধিকার আমি দিয়েছি। তোমার মতো ছেলে থেকে হাজার গুণ ভালো ইমান। তোমার মতো মদখোর না এই ছেলে। তোমার মতো নেশা করে মেয়েদের সাথে জোরাজুরি করে না। তোমার মতো মেয়েদের ক্যারেক্টারে আঙুল তুলে না। তোমার ফ্যামিলি থেকে অনেক বেটার ওর ফ্যামিলি। ভালোবাসা আছে ওদের মধ্যে। হোম পলিটিক্স করে সম্পর্ক নষ্ট করে না। ওদের বন্ডিং অনেক ভালো। ইনফ্যাক্ট ওর বাবা মা অনেক ভালো। আহনাফ অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অরুণিকা পুনরায় বলল, মিস্টার আহনাফ চৌধুরী, তুমি তোমার স্ট্যাটাসে মেয়ে ডিজার্ভ করো। হয়তো তোমার বাবার অনেক টাকা আছে, বাট মেন্টালিটির দিক থেকে তুমি একটা ভিখারি, যার মা খুনি, অবৈধ সম্পর্কে জড়ায়। তার ছেলে কি করে ভালো হয়? তুমি একটা অ্যাডিক্টেড। তোমার মতো ছেলের সাথে কোনো ভবিষ্যৎ নেই আমার।
আহনাফ ইমানের দিকে তাকাতে পারল না আর, সে শুকনো হেসে চলে গেল। আহনাফ চলে যেতেই ইমান অরুণিকার হাত ধরে বলল। তুমি আমাকে পছন্দ করো? ইমানকে সরিয়ে দিয়ে অরুণিকা বলল। আমি জীবনে দুবার ভালোবেসেছি। একবার এই আহনাফ চৌধুরীকে, যেটাকে অবশ্য আমি ভালোবাসা বলবো না, আমার আবেগ ছিল, কিন্তু আমি এই মানুষটিকেই দ্বিতীয়বার হিমালয় ভেবে ভালোবেসেছি। আর দুইবারই আমি ঠকেছি, কারণ আমি সেই হিমালয়। কিন্তু আই এম রিয়েলি সরি, আমি আপনাকে ভালোবাসতে পারছি না। আমার মন আর কখনো কোথাও আটকাবে না। আমি সিল মেরে দেবো এই মনে। ইমান হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল অরুণিকার দিকে, আর অরুণিকা কথাগুলো বলেই হনহনিয়ে চলে গেল। তুর্য হাসপাতাল থেকে ফিরে সোজা আহনাফের রুমে ঢুকলো। ইভানও ঢুকলো সেই রুমে। আহনাফ মেঝেতে বসে আছে। তুর্য আহনাফের কাঁধে হাত রাখতেই সে ভ্রু কুঁচকে তাকালো। তুর্য বলল। এইভাবে না মেনে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারতে। মানে ফুলে গেছে আমার। যাই হোক, এমন সব বলেছে আমাকে। আমি কসম করে বলছি, আমি তোকে মেসেজটা দিইনি। মেসেজটা ভালোভাবে দেখ। আমি অরুণিকাকে ওরু বলে কখনো ডেকেছি? বল। টুইঙ্কেল বলেই ডাকি আমি। টুইঙ্কেল না বললে একদিন অরুণিকা বলেই ডেকেছে, যতবার ডেকেছিলাম। ওরু বলে তো আরাফ, তাহমিদ, তুই আর ইমন ডাকিস। আহনাফ চুপ করে রইল। তুর্য বলল। সে সময় তোর কাছে মেসেজটা গিয়েছিল। আমি রুদবাকে আমার ফোন দিয়েছিলাম। মেয়েটা এমন একটা কাজ করবে আমি বিশ্বাসই করতে পারছি না। আহনাফ হঠাৎ নড়ে চড়ে বসলো, ভ্রু কুঁচকে বলল। রুতবা, ও কাল রাতে আমাকে ওর রুমের চাবি দিয়েছিল, আর সকালে ক্যামেরাটা রুমেই ছিল। ইভান বলল। এটা তো মারাত্মক। একে তো আমি শান্ত ভেবেছিলাম। তুর্য বলল। এটা ও করেছে আমি শিওর। তুই বিশ্বাস না করলে সমস্যা নেই, আমি ডেফিনেটলি শিওর এটা ওই করেছে। আমি আর কাউকে ফোন দিইনি। তোরা চাস দেখ আমি কি করি ওই মেয়েটার সাথে। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল। যে যাই করুক, আমি তো বুঝে গেছি আমার যোগ্যতা। আমি যাকে ভালোবাসি হয়তো আমি তার যোগ্যই না। কি বলছিস তুই? টুইঙ্কেলকে সব সত্য বলে বুঝবে? সত্য জেনে কি হবে? আমি অ্যাডিক্টেড ছিলাম, আমার মা খুনি, আমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল, আমার থার্ড ক্লাস মেন্টালিটি, এসব তো পাল্টানো সম্ভব না। আমি আসলেই অ্যাডিক্টেড। আমার মধ্যে কিছু না কিছু সমস্যা এখনও আছে। ওর সাথে থাকলে ওর জীবনেও ঝামেলা লেগে থাকবে। ইমান ছেলেটা ভালোবাসে আমার ওরুকে। ছেলেটার ফ্যামিলি ভালো, ছেলেটার মা ভালো, তাদের পরিবারে এত ঝামেলা হয় না, সুখী পরিবার। ওরুকে অনেক ভালো রাখবে ইমান। মেয়েটা সুখ ডিজার্ভ করে। আমার সাথে আটকে রেখে আমি ওর সাথে ভীষণ অন্যায় করছি। ইভান আর তুর্য অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ উঠে দাঁড়িয়ে বলল। আমার অনেক আগে এই ডিসিশন নেওয়া উচিত ছিল, কিন্তু দেরিতে হলেও অ্যাটলিস্ট কেউ তো ভালো থাকবে। ও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। ইভান বলল। ছাগলের মতো কথা বলিস না তো। আহনাফ নিজের ব্যাগ আগেই গুছিয়ে রেখেছিল। সে চাবি তুর্যের হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল। আমি আলাদা যাচ্ছি। আমি ওর মুখোমুখি হতে চাই না আর। আমাকে দেখলে ও শুধু শুধু বিরক্ত হবে। আমার পিছু পিছু আসিস না। কক্সবাজার থেকে ফিরেই রুদবার সাথে দেখা করতে এলো তুর্য। তুর্যকে দেখে রুদবার রীতিমতো কাঁপছে। তুর্য ক্ষীণ কণ্ঠে বলল। আমার সাথে চলো। রুদবা কাপা কণ্ঠে বলল। বাসায় আব্বু আম্মু আছে। তুর্য রাগীর স্বরে বলল। বের হবে নাকি আমাকে ঢুকতে হবে? তুর্যের কথায় ভয়ে বেরিয়ে এলো রুদবা। তুর্য তার হাত ধরে নিচে নেমে পড়ল। এরপর মোটর সাইকেলে উঠে বসে বলল। বাইকে ওঠো। কোথায় যাচ্ছি আমরা? আগে ওঠো, তারপর বলছে। তুর্যের কথাবার্তা বেশ গম্ভীর। রুদবা মোটর সাইকেলে উঠতেই তুর্য তাকে নিয়ে সোজা তার অফিসে চলে এলো। অফিসের সামনে আসতেই রুদবা নেমে পড়ল মোটর সাইকেল থেকে। তুর্য মোটর সাইকেল পার্কিংয়ে রেখে রুদবার হাত ধরে তাকে টেনে নিজের কেবিনে নিয়ে এলো। কেবিনে ঢুকে সামনের চেয়ারে বসতে বলল রুদবাকে। রুদবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুর্য শীতল কণ্ঠে বলল। বসো। তুর্য মুখোমুখি চেয়ার টেনে বসলো। রুদবাও বসলো আর কাপা কণ্ঠে বলল। আপনি এমন করছেন কেন? তুর্য বলল। আমার ফোন থেকে আনাফকে তুমি মেসেজ দিয়েছ? না। ধারালো কাঁচি হাতে নিল তুর্য। রুদবার চোখে অশ্রু ভিড় করতে লাগলো। তুর্য ঠোঁট কামড়ে ক্ষীণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রুদবা কাপা কণ্ঠে বলল। আমাকে যেতে দিন।
কাঁচিটা দিয়ে তোমার জামা কুচু করে ঠিক একইভাবে ভিডিও বানাবো। এরপর তোমাকে ব্ল্যাকমেল করে আমার যা ইচ্ছে তাই করব, কিন্তু তোমাকে বিয়ে করব না। কেমন লাগবে তখন? রুদ্বা ভীত দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। তুর্য বলল, আমি ঠিক কতটা জঘন্য তুমি সেটা কল্পনা করতে পারবে না। আমি আপনাকে ভালোবাসি তুর্য। ভালোবাসো, কিন্তু তোমার মধ্যে ভালোবাসার কি আছে? তোমাকে আমি কেন ভালোবাসবো? রুদ্বা হাত জোর করে বলল, আমি জয়িতা আপুর কথাই এসব করেছি, উনি আমাকে বলেছিল এসব করতে। কেন? তুমি চৈতার কথা শুনবে কেন? ও কি কোনো ক্রিমিনাল? তোমার বাবা মাকে চিম্মি করে তোমাকে এই কাজ করতে বলেছিল, নাকি ওর থেকে টাকা খেয়েছ? কাজের বিনিময়ে টাকা দিয়েছো ও তোমাকে? কোনটা করেছো? আমি ওরুকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছি। ও বারবার আপনার আর আমার মধ্যে আসতে চাইছে, আপনাকে যা ইচ্ছে তাই বলছে, আর উল্টো আপনি ওকে ডিফেন্ড করছেন। আনাব স্যারের সাথে সম্পর্ক থাকার পরেও হিমালয়ের সাথে প্রেম করছে ও। ওদের চিঠি আদান প্রদান চলে। আমি অরুর ফোনে হিমালয়ের সাথে সব চ্যাট দেখেছি। আনাব স্যারকে জয়িতা আপু ভালোবাসে। আমি ভেবেছি জয়িতা আপুকে হেল্প করলে আনাব স্যারও ওর হাত থেকে বাঁচবে। আপনিও অন্তত ওর আসল চেহারাটা দেখতে পারবেন। অরুণিকা তোমার কি ক্ষতি করেছে আমাকে সেটা বলো। আমাদের মাঝে আসছে বারবার। তুর্য ইশারায় বলল, কি আছে আমাদের মধ্যে যে ও আসছে? আমি আপনাকে ভালোবাসি, আপনিও তো আমাকে পছন্দ করেন। আপনি বলেছিলেন আমি আপনার কাছে অনেক স্পেশাল, আমাদের একসাথে ভালো ফিউচার আছে। তুর্য শীতল কণ্ঠে বলল। আমি ম্যারিড। রুদ্বা চোখ বড় বড় করে তাকালো তুর্যের দিকে। তুর্য বলল, অরুণিকা তোমাকে ওয়ার্ন করেছে, কারণ ও আমার ব্যাপারে সব জানে। রুদ্বা ভীত স্বরে বলল, মিথ্যা কথা, ও আপনার বিয়ের ব্যাপারে আমাকে কিছুই বলেনি। বিকজ ও জানে না আমি ম্যারিড। শুধু আমি জানি আমি বিয়ে করেছি। অরুণিকা জাস্ট এইটুকু জানে আমি যাকে ভালোবেসেছি তার সাথে টাইম পাস করে তাকে ছেড়ে দিয়েছে। ও বিয়ের ব্যাপারে কিছুই জানে না, জাস্ট সম্পর্কে আছে সেটাই জানতো। রুদ্বা বাক রুদ্ধ হয়ে গেল। তুর্য ক্ষীণ স্বরে বলল, মেয়েদের সাথে এভাবে টাইম পাস করি আমি। অরুণিকা ছাড়া সব মেয়ে আমার চোখে জাস্ট গার্বেজ। কারণ তুমিও জলজন্ত প্রমাণ। আমার টুইঙ্কেলের মতো হওয়ার জন্য তোমাকে 100 বার জন্ম নিতে হবে। ও আমার চোখে আমার স্টার, মাই লিটল স্টার, আর আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ডের প্রিয় মানুষও। তুই তো মারাত্মক জায়গায় হাত দিয়েছ। রুদ্বা তুর্যের পায়ের কাছে বসে বলল, সরি, আমি অরুর কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমাকে এটা বলবেন না যে আপনার অনুভূতির টাইম পাস ছিল। আপনি নিজেই আমাকে বলেছেন আপনি আমাকে পছন্দ করেন। কার সামনে বলেছে? রুদ্বা তুর্যের হাত চেপে ধরে বলল, টাইম পাস হলে আপনি আমাকে যখন তখন জড়িয়ে ধরতেন না। আপনি আমার কাছে এসেছিলেন, আপনি আমাকে বুঝিয়েছিলেন আপনার অনুভূতি আমাকে নিয়ে ভিন্ন। তুর্য হেসে বলল, এটাতে সবার বেলা হয়। কোনো প্রমাণ আছে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার কাছে এসছি? তোমার পক্ষে কে সাক্ষী দেবে? ফিজিক্যালি তো কিছু করিনি। রুদ্বা চোখ মুখ কুঁচকে বলল, কি বলছেন আপনি এসব? আমাদের সম্পর্কটাকে এভাবে নোংরা করবেন? আসছে আমার সম্পর্কে বিশারদ। রুদ্বা হঠাৎ ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ, আমার কাছে সাক্ষী আছে। ওই মেয়েটা আপনার অফিসের সেই অ্যাসিস্ট্যান্ট যে আপনার বাসায় বুয়ার কাজ করত। ও সব দেখেছে। আপনি খালি ঘরে আমাকে ডেকে এনে আমাকে টাচ করেছিলেন। ও সব দেখেছে। ও আমার হয়ে কথা বলবে। তুর্য হেসে বলল। শ্যামকন্ডার কথা বলছো? রুদ্বা তুর্যের কথা শুনে থমকে গেল। তুর্য হেসে বলল, তুমি কি বোকা? একটা গ্র্যাজুয়েট করা মেয়ে বোর কাজ করে কখনো? হ্যাঁ, আমি বলেছি তার মায়ের কাছে নিয়েছে, কিন্তু তোমার মধ্যে কি কোনো ঘেলো নেই? এই অফিস থেকে 30,000 টাকা স্যালারি পেয়ে মা কি বোয়ার কাজ করতে দেবে কেউ? আর ধরলাম করো, তবু একটা বোয়া ছাদ ভর্তি করে আমার এতগুলো শার্ট প্যান্ট পিন অভিযোগে ধুয়ে দেবে? বলো, কাপড় ধুয়ে কোমর ধরে যাওয়ার পরও শুকনো মুখে বাড়ির সব কাজ করবে? বলো, শুধু কাজই ছেড়ে দেবে, পরদিন থেকে আর আসবেই না। ধরলাম তাও করে, কিন্তু আমার পা পর্যন্ত টিপে দেয়। ভেবে দেখেছো তুমি এটা? আমার বন্ধুরা কিন্তু কোনো কাজ দেয় না ওকে। আমার বাসাতে তুমি প্রায় আসতে। আরফ, তাহমিদ, ইভান, ইমন, আনফ, কেউ কি কখনো কাজ দিয়েছে ওই মেয়েকে? তোমার সামনে আমি ওকে দিয়ে সব কাজ করিয়েছি।
কারণ অর্ডার দেওয়ার অধিকার শুধুমাত্র আমার কাছে। আরে বোকা মেয়ে, বউ লাগেও আমার ওয়ান অ্যান্ড অনলি বউ, উপমা করিম শেখ। রোগের জানানোর জন্যই তোমার সাথে কিছুদিন হাসলাম, তোমাকে টাচ করলাম, আর তুমি অমনি পড়ে গেলে। তুর্য হাসতে লাগলো কথাগুলো বলে। রুদ্বা স্তব্ধ হয়ে বসে আছে। তুর্য উঠে দাঁড়াতেই রুদ্বা পেছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কাপা কণ্ঠে বলল, আই লাভ ইউ তুর্য। আপনি আমাকে এভাবে ঠকাতে পারেন না। আমি আপনাকে ভালোবাসি। আমাকে তো অনেকেই ভালোবাসে, তাই বলে আমিও কি সবাইকে আই লাভ ইউ টু বলে বেরোবো? প্লিজ এমন করবেন না। যা হয়েছে আমি অরুকে সব সত্য বলে দেব। ওকে, গো, যা ইচ্ছা করো, বাট আমার সত্য এটাই, তুমি আমার কাছে জাস্ট একটা গার্বেজ। এই বলে তুর্য রুদ্বাকে কেবিন থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। আর রুদ্বা হুমড়ি খেয়ে উপমার সাথে ধাক্কা খেল। উপমাকে দেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি তুর্যের ওয়াইফ? উপমা চমকে উঠল রুদ্বার প্রশ্নে। রুদ্বা ঘৃণার চোখে তাকিয়ে বলল, আমি আপনার চেয়ে বেশি সুন্দর। আপনি তো কুচকুচে কালো, তাহলে ও আমাকে কেন টাইম পাস বলবে? ও ইচ্ছে করে আমাকে মিথ্যা বলেছে। আমি অরুর সাথে যা করেছি তার শাস্তি দেওয়ার জন্য এমন করেছে। আমি জানি ও মিথ্যা বলছে। রুদ্বা নিজের মনে বিড়বিড় করতে করতে চলে গেল। উপমা অবাক হয়ে ভাবছে, তুর্য আমাদের ব্যাপারে রুদ্বাকে জানিয়ে দিয়েছে, কিন্তু কেন? সে তো মুভ অন করতে চাইছিল, তাহলে টাইম পাস কেন বলবে রুদ্বাকে? ঘুমন্ত আরাফকে দেখছে রুহানি। কাল সারা রাত পড়াশোনা করেছে ছেলেটা। মানুষ এত পড়তে পারে, আরাফকে না দেখলে বিশ্বাসই হতো না তার। রুহানি আরাফের পাশে বসে মনোযোগ দিয়ে তাকে দেখছে। হঠাৎ ঘুমের ঘোরে রুহানিকে জড়িয়ে ধরল আরাফ। রুহানি বেশ লজ্জা পেল, তবে তারও খুব ইচ্ছে করছে আরাফের স্পর্শ পেতে। সে আরাফের বাহুতে মাথা রেখে তার কাছে এসে শুয়ে পড়ল। আরাফ যেন উষ্ণ স্পর্শই খুঁজছিল। রুহানিকে কাছে পেয়ে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সে। প্রায় ঘণ্টাখানিক রুহানি এভাবেই আরাফের পাশে শুয়েছিল। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, অথচ একটুও বিরক্ত হচ্ছে না সে। একপাশে মাথা হেলিয়ে রাখতে রাখতে ঘাড় ব্যথা হয়ে গেছে তার, তবু বিন্দুমাত্র নড়াচড়া করেনি সে। ঘুম ভাঙতেই রুহানিকে এতটা কাছে দেখে থমকে গেল আরাফ। এক ঝটকায় সরিয়ে দিল রুহানিকে। উঠে দাঁড়িয়ে ইতস্তত ভাব নিয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি তোমাকে। রুহানি শাড়ি ঠিক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, সমস্যা নেই। আরাফ শীতল কণ্ঠে বলল। কিন্তু আমার সমস্যা আছে। রুহানির ঠোঁটে লাজুক হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। চোখ নামিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, কি সমস্যা? সম্পর্কটা আমার কারণেই শুরু হয়েছে। আমার তোমাকে সময় দেওয়া উচিত। এভাবে ঘুমের ঘোরে তোমার পাশে চলে এসেছি আমি। সরি। যদিও আমি সবাইকে বলেছি আমরা একজন আরেকজনকে পছন্দ করি, কিন্তু সত্য তো এটাই যে তুমি। রুহানি আরাফকে থামিয়ে দিয়ে বলল। আমিও আপনাকে পছন্দ করি। আরাফ থমকে গেল। রুহানি আরাফের কাছে এসে তার হাত ধরে বলল, আমি আপনাকে শুধু পছন্দ করি না, আপনাকে ভীষণ ভালোবাসি। আরাফ স্তব্ধ হয়ে গেল রুহানির কথায়। রুহানি আরাফের হাতের দিকে তাকিয়ে আছে। সে বারংবার পায়ের আঙুল মেঝেতে ঘষে আর আরাফের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে। আরাফ রুহানিকে অবাক করে দিয়ে তার হাত ছেড়ে গম্ভীর মুখে বলল, ভালোবাসা কি সেটা বুঝো তুমি? হুট করে কি ভালোবেসে ফেলা যায়? রুহানি ব্যস্ত কণ্ঠে বলল, কেন যাবেন না? দেখো, তোমাকে সময় দিচ্ছি আমি। না, আমার সময় লাগবে না। আমি আপনাকে ভালোবাসি আরাফ। কিন্তু আমি চাই তুমি সময় নাও। কেন? আপনি তো আমাকে পছন্দ করেন, তাহলে কেন সময় নিতে হচ্ছে? আমার তো কোনো আপত্তি নেই। তুমি ভালোবাসার মানেই বুঝো না। ভালোবাসা হুট করে হয় না, ভালোবাসা ধীরে স্থিরভাবে হয়। তোমারটা আবেগ, এটা ভালোবাসা না। আমারটা ভালোবাসা কেন মনে হচ্ছে না আপনার? আমি আপনার ওয়াইফ, সেই হিসেবে আমার ভালোবাসা তো পিওর। আরাফ দীর্ঘশ্বাস ছাড়ল, থমথমে কণ্ঠে বলল। কি চাও তুমি? রুহানি লাজুক হেসে বলল, বিয়ে যেহেতু হয়ে গেছে, আমাদের সংসারটাও শুরু হয়ে যাক। আরাফ ভ্রু কুঁচকে বলল, সংসার বলতে তুমি কি বোঝাতে চাইছো? আপনি এভাবে দূরে দূরে থাকছেন। আরাফ কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল, কারণ আমি এখনো ইন্টার্ন শেষ করিনি।
ইন্টার্ন শেষ হোক তারপর। কিন্তু এর সাথে ইন্টার্নের কি সম্পর্ক? আরাফ এবার ধমকের সুরে বলল, বেশি কথা বলছো তুমি, আগে নিজের কেরিয়ারে ফোকাস করো। ইন্টারের রেজাল্ট বের হলে তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। পড়াশোনায় ফোকাস করতে হবে তোমাকে।